ইউনূস সরকারের দরকার জামাতের ব্ল্যাঙ্ক চেক। এখন আবার নির্বাচনের তারিখ ঘোষণা, জুলাই সনদ, রাষ্ট্রপতিকে অপসারণ, বর্ষপূর্তি বিপ্লবের, জনগণের হিউজ প্রত্যাশা, এই বিষয়গুলো সামনে এসেছে। সব মিলিয়ে ঐকমত্য কমিশনের ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে জটিলতা, ইউনূস সরকার ভালো বেকায়দায় পড়েছে। একদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাওয়া, আর একদিকে অন্যান্য পক্ষ বলছে কিসের নির্বাচন, এই সময় ওটা হবে না। প্রফেসর ইউনূস সরকার ব্যাপকভাবে জামাত নির্ভর হয়ে পড়েছে। জামাতকে খুব দরকার, এখন জামাতকে ফ্ল্যাটারিং করা দরকার, অ্যাপিস করা দরকার, জামাতকে গ্লোরিফাই করা দরকার, জামাতকে কাছে টানা দরকার। দর্শক, শুরু থেকেই এই ইন্টারিম গভর্নমেন্টের মূল শক্তি ছিল ইসলামপন্থীরা। বিএনপি কখনো এই সরকারের মূল শক্তি ছিল না, পক্ষের শক্তি ছিল না। ইউনূসকে বিএনপি চায়নি, ইন্টারিম সরকার বিএনপি চায়নি। বিএনপি চেয়েছিল 3 মাস মেয়াদী তত্ত্বাবধায়ক সরকার, যাতে 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে তারা ক্ষমতা আসতে পারে। শুরু থেকে ইউনূস যে টাইপের সরকার, ইন্টারিম, আনলিমিটেড মেয়াদ নেই, এটা বিএনপি একদম চায়নি। এজন্য এটা ইসলামপন্থীরা চেয়েছিল, ছাত্ররা চেয়েছিল। ছাত্ররা শক্তি ছিল ইউনূসের, জামাত, চরমোনাই, ইসলামপন্থী, হেফাজত এরা ছিল, এরা পক্ষে। ইউনূসকে গালি দিলে এরা ডিফেন্ড করত। এই ইসলামপন্থীরাই বলতো স্যার আপনাকে 5 বছর চাই। প্রবাসী যারা বলতো, বিদেশে কাতারে গেছে, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন না, স্যার 5 বছর চাই। এরা কারা জানেন? এটা সবাই জামাত কর্মী। ভিডিও অ্যানালাইসিস করে আমি দায়িত্ব নিয়ে বলছি, ইসলামপন্থীদের সমর্থনে ইউনূস সরকার শক্তিশালী। কিন্তু লন্ডন বৈঠকে এরা আর একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। প্রফেসর ইউনূস যখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিল, তখন এই ইসলামপন্থীরা গভীর রাতে বৈঠক ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমোনাই। আমির জামাত দৌড়ঝাঁপ করে যোগাযোগ করে নানানভাবে ইউনূসকে পদত্যাগ ঠেকিয়ে দিয়েছেন। স্যার যায়েন না, আমরা আছি আপনার কাছে, আমরা দেখব। আমির জামাত বলেছেন স্যার সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে, একটা সুন্দর সমাধান হয়েছে। এই সরকার টিকিয়ে রেখেছে জামাত, ইসলামপন্থীরা। কিন্তু 13 জুন লন্ডন কেলেঙ্কারির মাধ্যমে ইউনূস সেই হিসাব নিকাশ লন্ডভন্ড করে দেন। তারপরে জামাত একটু আঙ্গুল বাঁকা করেছে। একসময় জামাত সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল যে আপনারা যা করেন আমাদের তেমন কোনো প্রত্যাশা নেই, সরকারের উপর আমাদের বিশ্বাস, আমরা যৌক্তিক সময় দেব, যৌক্তিক সময়ের ব্যাখ্যা কি সেই ব্যাখ্যা আমরা বলবো না, ইউনূস যেটা বলবে সেইটাই। খোলামেলা জামাতের আমির বলেছে ইউনূসের উপর আমাদের আস্থা, তিনি যা বলেছেন আমরা বিশ্বাস করি সেটাই হবে। একদম ব্ল্যাঙ্ক চেক, আমাদের এই দেন সেই দেন। জামাত একদিনও সরকারের কাছে কোনো দাবি আদায়ের জন্য রাস্তা অবরোধ, রাস্তায় নাম কিচ্ছু করেনি। কোনো দিন একটা মুহূর্তের জন্য, সেকেন্ডের জন্য জামাত কোনো দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। দর্শক, এই জায়গায় জামাতের মতো এত বড় একটা ফোর্স, যাদের সমর্থনে এই সরকার টিকে ছিল বা টিকে থাকতে পারে, অনেক বড় বড় ষড়যন্ত্র জামাতকে সাথে নিয়ে মোকাবেলা করতে পারে সরকার, সে জামাতের সাথে 2 নম্বরই করেছে লন্ডন বৈঠকের মাধ্যমে ইউনূস। তা জামাত খেপে গিয়েছে। এরপর থেকে জামাত চালাক হয়েছে, যে ব্ল্যাঙ্ক চেকটা উঠিয়ে নিয়েছে। ঠিক আছে, সমর্থন করি, কিন্তু এইটা করতে হবে, এইটা করতে হবে, এইভাবে এইভাবে একটু কঠোর হয়েছে জামাত। এখন ডক্টর ইউনূস আসিফ নজরুলকে অ্যাসাইনমেন্ট দিয়েছে যে আসিফ, তুমি জামাতকে আস্থায় আনো, জামাত যেন আমাদেরকে অ্যাবসলিউট সমর্থন দেয় বা আনকন্ডিশনাল সমর্থন দেয়, নইলে এই 1 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হবে। এখানে আমাদের জামাতকে লাগবে, নইলে আমাদের কপালে বিপদ আছে। এমনকি এনসিপির ছেলেরাও, এরাও তো রেকলেস, বেপরোয়া, এরাও কথা শুনবে না। এরা কখন কি ঘটিয়ে দেয়, কখন কোন জায়গায় কাকে ধরে মায়ের হাত পা ভেঙে দেয় বলা যায় না। কিন্তু জামাত তো ভদ্র, নিয়ম শৃঙ্খলা, জামাতকে সাথে নিয়ে একটা সুশৃঙ্খল কাজ করা যায়। আসিফ, তুমি যেভাবে করো জামাতকে আবার আগের জায়গায় নিয়ে আসো। তারই অংশ হিসাবে আসিফ নজরুল, হঠাৎ ডক্টর আসিফ নজরুল ঘাদানিকের প্রতিষ্ঠা থেকে
প্রতিষ্ঠাতা থেকে আসিফ নজরুল হয়ে গেছেন আলহাজ হযরত মাওলানা আসিফ নজরুল। এমন সুন্দর সুন্দর কথা বলেন, মনে হবে যেন বিশাল মাওলানা, আল্লাহর ওলি। আমির হামজার বাসায় জান্নাত থেকে পালিয়ে এসছে, এত সুন্দর কথা। জামাতকে ফ্লাটারিং করে, জামাত খুশি হয়, জামাতের মনের কথাগুলো বলছে আসিফ নজরুল। জামাত নির্ভরতা থেকে জামাতকে কাছে টানতে এই কথাগুলো, জামাতকে এখন দরকার। এটা অসাধারণ ঘটনা। আমি কয়েকটা বক্তব্য আসিফ নজরুলের শোনাই, তাহলে বুঝবেন যে আসলে ঘটনা কোন জায়গায় ঘটেছে। কিন্তু ইউনূস সরকারের দরকার জামাতের ব্ল্যাঙ্ক চেক। এখন আবার নির্বাচনের তারিখ ঘোষণা, জুলাই সনদ, রাষ্ট্রপতিকে অপসারণ, বর্ষপূর্তি বিপ্লবের, জনগণের হিউজ প্রত্যাশা, এই বিষয়গুলো সামনে এসেছে। সব মিলিয়ে ঐক্যমত কমিশনের ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে জটিলতা, ইউনূস সরকার ভালো বেকায়দায় পড়েছে। একদিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাওয়া, আর একদিকে অন্যান্য পক্ষ বলছে কিসের নির্বাচন, এই সময় ওটা হবে না। এই পরিস্থিতিতে জামাতকে দরকার প্রফেসর ইউনূসের। আমি তাজুলকে চিনতাম না, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে, আমাদের এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথা বলছি। আমি তাজুলকে চিনতাম না। যখন চিফ প্রসিকিউটর করা হয়েছে, অনেকে বলছে কন্ট্রোভার্সারি হবে। আমি বলেছি কিসের কন্ট্রোভার্সি? আমার দরকার এইরকম লয়ার যাকে 1000 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। সরি, বড় বড় লয়ারদের প্রতি আমার আস্থা নেই। আন্তর্জাতিক অপরাধ আইনে প্রসিকিউটর করার ব্যাপারে তাজুলের সঙ্গে তুলনীয় হয়তো প্রায়ত ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বা দু একজন মানুষ। দেখেন, তাজুল ইসলাম এবি পার্টি করুক আর যাই করুক, তাজুল ইসলামকে রেসপেক্ট করে জামাতের লোকজন। তাজুল ইসলামকে একটু গালি দেন, জামাতের লোকজন আপনাকে খেয়ে ফেলবে। এর মানে তাজুল ইসলামকে জামাত ধারণ করে, এটা সত্য কথা। মুজিবুর রহমান মঞ্জুকে জামাতের লোকজন দেখতে পারে না, কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম এখনো জামাতের লোকজনের কাছে মহান শ্রদ্ধার পাত্র। এই যে ভেবিনুর একটু বেয়াদবি করা দিয়েছিল না, যে তাজুল ইসলামের পদত্যাগ চাই, জামাতের লোকজন ভেবিনুরকে এমন ডলা দিয়েছে, ভেবিনুর কিছুক্ষণের মধ্যে তাজুল ইসলামের কাছে যে ক্ষমা চেয়ে এসেছে, অফিসে যে ক্ষমা চেয়ে এসেছে, সরি ভাই মাপ চাই। আপনি চিন্তা করছেন, জামাতের লোকজন জেগে উঠেছিল। তাজুল ইসলাম মানে যে জামাতের প্রোডাক্ট, জামাত আস্থা রাখতে পারে, এটা আসিফ নজরুল জানে। এখন তাজুল ইসলাম গ্লোরিফাই করে জামাতকে খুশি করছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কথা তো জানেন, যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রশংসা করবে আসিফ নজরুলের মতো ঘাতানিকের প্রতিষ্ঠাতা, ঘাতক দল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা। এতেও জামাতের লোকজন খুশি হবেই, যে না তারাই ঠিক, তারাই সরকার, মানে পাম দিচ্ছে জামাতকে। একদিনে এত সুন্দর ধর্মীয় কথা, এত সুন্দর জামাতকে খুশি করার মতো কথা আসিফ নজরুল তার জীবনে বলেছে বলে আমার জানা নেই। এই বক্তব্য যেদিন দিয়েছে ওই দিনেই আরো অনেক বক্তব্য। আবার চিফ অ্যাডভাইজার মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের যে ফেসবুক পেজ, সেখান থেকে আমিরে জামাতের বক্তব্য আপলোড দেওয়া হয়েছে, আরো অনেকের দেওয়া হয়েছে, কিন্তু আমিরে জামাতের বক্তব্যে লাভ রিয়েক্টের বন্যা। যেখানে মির্জা ফখরুলের বক্তব্যে 3-4 হাজার রিয়াক্ট, সেখানে আমিরে জামাতের বক্তব্যে 25,000 রিয়াক্ট। পার্থক্য কত দেখেন, ভিউ আর ভিউ, শেয়ার আর শেয়ার। ও এই প্রধান উপদেষ্টার পেজ থেকে নিজেরাই লাভ রিয়াক্ট দেয় আমিরে জামাতের বক্তব্যে আপলোড দিয়ে। বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান স্পিক্স at the UN event on the July uprising and fast fact findings report at Intercontinental Dhaka on Tuesday. মানে খুব আমিরে জামাত এইভাবে রেসপেক্ট করছে, মানে এটা হচ্ছে গ্লোরিফাই করছে, জামাতকে দরকার। আবার আসিফ নজরুল আর একটা বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি হয়েছিল, হাসিনা যে অপরাধ করেছে 71-এ পাকিস্তানি সেনাবাহিনীও তা করেনি। এখন এটাও জামাতের সেন্টিমেন্ট, এটা সত্য কথা যে 71-এর চাইতে 24-কে উপরে করে দেখানো, এটা জানে আসিফ নজরুল, এটা করলে বিপদে পড়তে হবে, কিন্তু তারপরও করেছে। ভেবেছিল যে এতে জামাত খুশি হবে, জামাতকে খুশি করার জন্য এটা বলেছিল যে 71-এর চাইতে 24 বড়। যদি আসিফ নজরুল পরে দুঃখ প্রকাশ করেছেন, এটা ওই জামাতকে খুশি করার জন্য ইউনূসের অ্যাসাইনমেন্ট থেকে। আবার দেখেন হুজুর মাওলানা কি বলছে, আমি যখন জায়নামাজে যাই তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে, আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ
করার পর কনফিডেন্টলি বলে যাই অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফিলতি অন্যায় কোনো জায়গা করি নাই, জীবনে কোনো একদিন এত পরিশ্রম করি নাই, আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আসিফ নজরুল এর মানে সব ধর্মীয় কথা, হুজুরদের খুশি করা, ইসলামপন্থী জামাতকে খুশি করার জন্য এই কাজ। জামাত নির্ভর হয়ে পড়েছে ইউনূস সরকার। ওয়াকারের প্রতি, চুপ্পুর প্রতি, আসিফ নজরুলের প্রতি এবং সুশীল সমাজ ইনক্লুডিং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারতপন্থী নেতৃত্বের প্রতি ভারতের, রয়ের, মোদির সবার সমর্থন আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে খেলারাম খেলে যা, কোন রকম নির্বাচনে একটা দিয়ে আমি চলে যাই, আমি নোবেল পাওয়া মানুষ, আমার আর অর্জনের কিছু নাই, আই এম ডান। না ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার জীবনের সবচেয়ে চরম ব্যর্থতা আপনাকে কুরে কুরে খাবে আপনি যদি ব্যর্থ হন। ঠিক আছে, কুরে কুরে খাবে। আপনার ঘরের দরজায় এমন এক লোককে বসিয়ে রেখেছেন যাকে নিয়ে আপনি পৃথিবী ঘুরে বেড়ান, তার স্বামী হচ্ছে প্রথম আলোর মতিউর রহমানের এক চাকরের বউ। আরো অনেক কথা সবাই বলে, আপনার কাছে কেউ গিয়ে কোন কথা বলবে যেটা শুনেন এটা কইরেন না। পাবলিক পারসেপশন আপনার উপরে এটা যাচ্ছে, আপনি এখানে ভুল করছেন, শুনতে দেয়া হচ্ছে না। দর্শকবৃন্দ, আমার প্রতি এই কষ্টটা আমার থেকেই যায়। আমি দর্শকদের, শ্রোতাদের সম্মান করি, আমি আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আমরা নিজেরা আমাদের ভালো চাইতে জানি না। আমরা অনলাইনে যারা নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে যে আমি অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি সৎভাবে আপনাদের চোখের দিকে তাকিয়ে যদি বলি, ভাই বাংলাদেশ থেকে এবং আপনাদের কাছ থেকে আমার স্রেফ একটা জিনিস চাওয়ার আছে, ওটা কি জানেন? আপনাদের দোয়া। এর বাইরে বাংলাদেশ থেকে আমার নিজের কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আই ডু নট হ্যাভ পলিটিক্যাল অ্যাম্বিশন। আমাকে যারা বলেন আপনি দেশের জন্য কি করেছেন, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টে গিয়ে অডিও ভিডিও গুলো চেক করে দেখেন আমি কি করেছি, পেন্টাগনে গিয়ে চেক করে দেখেন আমি ওখানে গিয়ে বাংলাদেশের জন্য কি করেছি, জাতিসংঘে গিয়ে দেখেন আমি ওখানে দেশের জন্য কি করেছি। 1994 সাল থেকে আজ অবধি দেখেন অন রেকর্ড আমি কি কি করেছি। এখন আপনারা বলবেন, ওয়েল ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, মুশফিক ফজল আনসারী, কনক সরোয়ার তারাও করছে। ঠান্ডা মাথায় আপনাদেরকে একটা কথা বলি, যে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তারা করেছে তাদের ব্যক্তিগত গেইনের জন্য। ইলিয়াস হোসেন তার দ্বিতীয় স্ত্রীকে আমেরিকা আনতে চেয়েছে, হাসিনার সাথে আনায় নিছে। কনক সরোয়ার তার বোনকে আমেরিকা আনতে চাইছে, সেটা আনায় নিছে। মুশফিক ফজল আনসারী অ্যাম্বাসেডর হইতে চাইছে, ওয়াকারের দিয়া বাগায় নিছে। ফ্রান্সে প্যারিসে যে বসে আছে কোন পিনাকি ভট্টাচার্য, সে তার ফাইন্যান্সিয়াল গেইন এবং পরিবারের সিকিউরিটি সেটা সে পেয়ে গেছে। এখন এটা যদি হয় আমার মোটিভেশন, দেশের কাছ থেকে আমার এটা পাওয়ার, তারা সেটা পেয়ে গেছে। তো তারা একটা টার্গেট করে নেমেছে, আমাদের জীবনে এটা দরকার, তারা সেটা পেয়েছে। আমার ব্যর্থতা কোথায় জানেন? আমি কোন একটা বেসকে খুশি রাখি নাই। সবাই আমাকে বলছে যে ভাই আপনার পক্ষে তো কেউ নাই। আমি একটা জিনিস জানি, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য আমার পিছনে কেউ থাকবে না। আমার নবী তার বিদায় ভাষণে বলেছে, শেষ জামানায় সত্যের পক্ষে দাঁড়ানোর মতো লোকজন থাকবে না। আমার সবাই আমাকে বলছে যে ভাই আপনি ভুল করছেন, আপনি সবাইরে সমালোচনা করেন। ভাই আমি সবাইরে সমালোচনা করি না, আমি ভণ্ডামির সমালোচনা করি, আমি দুর্নীতির সমালোচনা করি।
আমি নীতিহীনতা সমালোচনা করি। আমি বিএনপি, আওয়ামী লীগ, জামাত আমি কাউকে খুঁজি না। দেশের বিপক্ষে যায় আমি প্রত্যেকটা জায়গা সমালোচনা করি। আমাকে অফার করা হয়েছে, আমি বসুন্ধরা, আমি অমুক, আমি শামুক, জেকব মিল্টন, আপনার সাহায্য লাগলে বলেন, আপনার কোন জায়গায়, আমরা তো ইলিয়াসকে সাহায্য করি, আমরা কনকরে সাহায্য করি, আমরা পিনাকিরে সাহায্য করি, আপনিও আমাদের সাথে আসেন। আর আমি বললাম না রে ভাই, আমার পেট ভরা, আমার দরকার নাই, আই নো হাউ টু মেক মানি। সবাই বলছে জেকব ভাই আপনার পক্ষে তো জামাত দাঁড়াবে না, বিএনপি দাঁড়াবে না, আওয়ামী লীগ দাঁড়াবে না। আমি জানি দাঁড়াবে না, এনসিপি দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। কারণ কি জানেন? আমি তো কারো তল্পি বাহক না রে ভাই। আমি দেশের জন্য কাজ করি, আমি সমাজের জন্য কাজ করি, আমি 20 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কাজ করি। আমার পক্ষে কেউ দাঁড়াবে না। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশের মাটিতে আমার ভাত রেখে থাকে, আমি যাব এবং ওখানে আমাকে ফাঁসি দেওয়া হবে, গুলি করা হবে, দেখবেন আমার পক্ষে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। এখন কয়েকদিন আগে আমি জানি ইলিয়াস হোসেন দাঁড়ায় দাঁড়ায় এখন বাংলাদেশের মোল্লাদের অসম্মান করতেছে, বলতেছে মোল্লাদের অসম্মান করতেছে, দাঁড়ায় দাঁড়ায় মাদানিরে অসম্মান করে, অন্য হুজুরদের অসম্মান করে। আমি খোঁজ দিয়ে জানলাম এখানে ইমিগ্রেশনে তার স্ট্যাটাস নাই, হি ইজ ইন এ রিমুভাল প্রসিডিং, তাকে এখান থেকে ডিপোর্ট করবে। এখন বাংলাদেশে তার তল্পি বাহকদের শিখাইয়া দিছে হুজুরেরা তার বিরুদ্ধে জন্য একটা আন্দোলন করে, হুজুরেরা যদি বাংলাদেশে ইলিয়াসের বিরুদ্ধে একটা আন্দোলন করে তাইলে এইখানে ইলিয়াস আমেরিকায় থাকতে পারবে। এখন বাংলাদেশের হুজুররা লাইন ধরছে, এনায়েতুল্লাহ আব্বাসের মতো, আমি জানি লোকটা লেখাপড়া করছে, এরা ইলিয়াসের পেশাবে পাচার খাওয়া শুরু করলো। তারা এখন ইলিয়াসের বিরুদ্ধে স্লোগান দেয়। এখন ইলিয়াস কি করবে? বাংলাদেশে যদি এই স্লোগান দেয় হুজুরেরা, ইলিয়াস এই ভিডিওগুলা নিয়ে আমেরিকান ইমিগ্রেশনে কইব আমারে দেশে গেলে মাইরিয়া ফালাইব, তো আমারে বাঁচাও, তাইলে এখানে সে একটা ক্যাপ পাবে। অর্থাৎ বাংলাদেশে তার লাইফ থ্রেটনিং, এই জন্য তারা এখানে একটা থাকার সুযোগ দাও। আর বাংলাদেশের মোল্লারা, আমি কইছি এরা ভালো মানুষ, কিন্তু এরা জীবনে দূরদৃষ্টি সম্পন্ন না। এরা যেই ছাগল ওই ছাগল থাকবে। এনায়েতুল্লাহ আব্বাসীর মতো বলদ যদি ইলিয়াসকে নিয়ে সমালোচনা করে আর বলে আন্দোলনের ডাক দিবে, দুই পাশে রফিকুল আলম মাদানির মতো বালছাল যদি দাঁড়ায় বলে ইলিয়াসের বিরুদ্ধে ডাউন দিবে, তারা যখন স্লোগানটা দেবে কি হবে আপনারা কি জানেন? ইলিয়াসের ভিডিওগুলোকে রং মাখাইয়া ইমিগ্রেশনে নিয়ে কইব যে আমি বাংলাদেশে গেলে এরা আমারে মাইরে ফেলাইব। ঠিক আছে, আপনারা এখন ওখানে দাঁড়াই আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরক্ত হইয়া কি করছে জানেন? সেও বলবে এক সময় এই কম, এই জাতিকে আমি আর টিকাতে পারবো না, এদেরকে রিপ্রেজেন্ট করার মতো আর মানসিকতা আমার নাই। আমি সার্বিকভাবে 84 বছর বয়সে আমি চেষ্টা করেছি। বাংলাদেশের সত্য কথা বলে আমি কি করব?